নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর। রাস্তায় বেরিয়েছি, উদ্দেশ্য শান্তিনিকেতন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শান্তিনিকেতনে পৌঁছে যাব। অপেক্ষায় অবসান হলো। বর্তমান পৌঁছে গেছি শান্তিনিকেতন। সারা এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পরবর্তী পদক্ষেপ আমাদের সোনাঝুরির হাট। দেখতে থাকুন পরবর্তী অংশ। সমাধির উপরে চূড়াতে জল দেওয়া হয় যাতে পাখিতে জল খায়, পাখিরা খায়। হ্যাঁ, ডান দিক বাঁ দিক এগুলো হচ্ছে বিশ্বভারতীর সমস্ত স্টাফ কোয়ার্টার। বিভিন্ন রকম লোকের বসতি রয়েছে, তার মধ্যে আবার শান্তিনিকেতন মডেলের একখানি বাড়ি রয়েছে। এগুলো আপনাদের শুনতে ভালো লাগবে কিনা সেই জন্য আমি বলছি না। তাহলে দেখুন, শান্তিনিকেতন মডেলের বাড়ি বলতে রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী ওই যে মাটির বেদিতে বসে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, এটা বলছে আনন্দ পাঠশালা। আমরা এখনো যাইনি, যাব। এখন আমরা চললাম দোল খেলার মাঠ। খোলদার খোল লাগলো যে দোল, এই গান গাইতে গাইতে মাঠে ঢুকছে। বাংলার 1268 সালে 25শে বৈশাখ রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর পালকি নিয়ে ছাতিমতলাতে আসছেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম থেকে এলেন বিধুভূষণ শাস্ত্রী। আসা মাত্র বললেন, আমাদের দেশে বৌদ্ধ সভ্যতা সংস্কৃতি পালি ভাষায় লেখা, যেটা কেউ কোনোদিন বুঝবে না। আপনি সেই ভাষাটা নিজে শিখে ভারতের মধ্যে গৌতম বুদ্ধের রূপ বিস্তার করুন। তাহলে বিধুভূষণ না এলে আমরা কিন্তু গৌতম বুদ্ধকে চিনতে, জানতে, লিখতে, পড়তে পারতাম না। বলার উদ্দেশ্য, যে ভাষাগুলো লুপ্ত হয়ে যাচ্ছিল সেগুলো তুলে ধরার অফিস, যার নাম বিপন্ন ভাষা কেন্দ্রকার, সুর তাল লয় ছন্দটা তৈরি করে। যেমন ধরুন, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই গানখানা ভগবানকে নিবেদন করে লিখলেন যে, প্রভু, আমি তোমার এই যে হাতে সেবা দিচ্ছি, এই যে পায়ে হাঁটছি, কানে শুনছি, চোখে দেখছি, এই সকল কিছু একদিন তোমার চরণে নিবেদন করে আমায় চলে যেতে হবে এই বিশ্ব ছেড়ে। আমার তো সব দিতে হবে, তা তো আমি জানি, আমার যত নিত্য প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। বাড়ি টিনের ছাউনি, এগুলি সব ওই আদিবাসীদের বাড়ির যে মাটির প্রলেপ, সেই প্রলেপ দেওয়ার মতো। শান্তিদেব ঘোষ মাটির বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা এখন বর্তমানে রক্ষণাবেক্ষণ করছেন ওনার অনেক দূর সম্পর্কের এক ব্লাড সার্কুলেশন, হিজুর গ্রাম থেকে। ওই জন্য গেটে এই যে গোল, ওই দিকে গোল, এই দিকে গোল, এই গোলটা হচ্ছে লৌহ আকৃতির ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে নন্দলাল। হ্যাঁ, আর ডান দিকে হচ্ছে কলাভবন ডিপার্টমেন্টের ছেলেদের থাকার হোস্টেল। আর্ট ডিপার্টমেন্টের ছেলেরা থাকে বলে রুমের সামনে সামনে এক একটা আর্টের ছবি। এবং এই আমরা যখন সামনে এগিয়ে যাব তখন দু ভাই, একটা রয়েছে শিব সেন, একটা শান্ত সেন। আমরা আসছি অমুক্ত সেনের বাড়ি। সেখানে বিল্ডিং করে সব মেনটেন্যান্স, সবই মেনটেন্যান্স। গাছ প্রচুর তো, ওই জন্য পাতা ফাতা পড়ে। সবই তো লোক আছে, এগুলো তো সব লোক আছে। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে, দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে এগুলো সব ঘন জঙ্গলে ভরা। তখন এদের পূর্বপুরুষরা এই জায়গাগুলো কিনে রেখেছে। তখন দেখা গেল হয়তো আমার আপনার দাদুকেও বলেছিল, আমরা নিইনি, পছন্দ হয়, বোঝাচ্ছে তার উপর নির্ভর করে। একদম সে যদি প্রাণ দিয়ে বোঝাতে পারে তাহলে ভালো। আপনার গানটা খুব সুন্দর লেগেছে, আমার এত ভালো লেগেছে। গান বাজনার চর্চার মধ্যে না থাকলে আপনাকে গান শোনাবো কি? ওখানে আমি 20 টাকা বাড়িয়ে দিই। গান বাজনার এগুলো পয়সা দিয়ে মাথা যায় না, আমি বললাম জিনিসটা বোঝায় না। আর এইটা হলো ডিপার্টমেন্টাল অফিস, এটার নাম শিক্ষা ভবন। এই সমস্ত অফিসের যেটা হেড অফিস, আমরা পিছনে যেয়ে দেখব সেন্ট্রাল অফিস। আর আমাদের সোজা 1/2 কিলোমিটার চলে গেল, এটা হচ্ছে 11 থেকে সমস্ত ক্লাস শুরু। এগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োটেকনোলজি, বুটানি, জুওলজি, সমস্ত ডিপার্টমেন্ট। এটা আজকে শনি রবিবার ছুটি থাকে তো, নইলে ছেলে মেয়েতে গম গম করতো এই জায়গাটা। কালকে আবার সব চালু অবস্থায় দেখি। মেনটেন কোনো অফিসিয়াল ব্যাপারে কথা বলতে যান, ভিতরে যেতে পারবেন। আর অফিসিয়াল ব্যাপারে দরকার না থাকলে যাওয়ার দরকার নেই। আমরা আসছি অমুক্ত সেনের বাড়ি। সেখানে বিল্ডিং করে সব মেনটেন্যান্স, সবই মেনটেন্যান্স। গাছ প্রচুর তো, ওই জন্য পাতা ফাতা পড়ে।
সবই তো লোক আছে, এগুলো তো সব লোক আছে। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে, দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে এগুলো সব ঘন জঙ্গলে ভরা। তখন এদের পূর্বপুরুষরা এই জায়গাগুলো কিনে রেখেছে। তখন দেখা গেল হয়তো আমার আপনার দাদুকেও বলেছিল, আমরা নিই নি, পছন্দ হয়, বোঝাচ্ছে তার উপর নির্ভর করে। একদম একদম। সে যদি প্রাণ দিয়ে বোঝাতে পারে তাহলে ভালো লাগে। আপনার গানটা খুব সুন্দর লেগেছে, আমার এত ভালো লেগেছে। গান বাজনার চর্চার মধ্যে না থাকলে আপনাকে গান শোনাবো কি? ওখানে আমি 20 টাকা বাড়িয়ে দিই। গান বাজনার এগুলো পয়সা দিয়ে মাথা যায় না, আমি বললাম জিনিসটা বোঝা না। আর এইটা হলো ডিপার্টমেন্টাল অফিস, এটার নাম শিক্ষা ভবন। এই সমস্ত অফিসের যেটা হেড অফিস, আমরা পিছনে যেয়ে দেখব সেন্ট্রাল অফিস। আর আমাদের সোজা 1/2 কিলোমিটার চলে গেল, এটা হচ্ছে 11 থেকে সমস্ত ক্লাস শুরু। এগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োটেকনোলজি, বুটানি, জুওলজি, সমস্ত ডিপার্টমেন্ট। এটা আজকে শনি রবিবার ছুটি থাকে তো, নইলে ছেলে মেয়েতে গম গম করতো এই জায়গাটা। কালকে আবার সব চালু অবস্থায় দেখি। ডিপার্টমেন্টাল কোনো অফিসিয়াল ব্যাপারে কথা বলতে যান, ভিতরে যেতে পারবেন। আর অফিসিয়াল ব্যাপারে দরকার না থাকলে যাওয়ার দরকার নেই। আর আমরা চলে এলাম রামপুর করে। এই আর্টটা বানাতে বানাতে অসুস্থ হলেন, মাথাটা আর হলো না। 1980 সালে শান্তিনিকেতনের মাটিতে উনি দেহ রাখলেন। এটা ধোপায় কাপড় কাচ্ছে বা ধান ঝরাচ্ছে। এই যে ধোপাতে কাপড় কাচ্ছে বা ধান ঝরাচ্ছে। দেখুন এরকম এই যে যতগুলো আর্ট দেখবো, একটা আর্টকে কিন্তু হাত দিয়ে বানায়। শান্তিনিকেতনের ঠাকুর বাড়ি দেখার পর পার্শ্ববর্তী সোনাঝুরি হাটের উদ্দেশ্যে চললাম আমার গাড়ি নিয়ে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাট সারাদিন থাকে, সপ্তাহে 2 দিন, শনি আর রবি। আজ আমরা রবিবার পৌঁছে গেছি সেই হাটে। এই হাটের একটাই বৈশিষ্ট্য, নিজেদের হাতের তৈরি করা জিনিস তারা নিজেরাই বিক্রি করে, অন্যথায় বাইরে থেকে কিনে এনে এনারা বিক্রয় করে না, এমনই জানলেন এক দোকানদার। শুনে নেব কিছুক্ষণ বাদেই তার মুখ থেকে। কিন্তু সোনাঝুরি হাটের এই কিছু চিত্র তুলে ধরলাম বার্তা হোর্ডিং ক্যামেরার মাধ্যমে। বিশেষ একটা জিনিস দেখলাম, সাঁওতালি নাচ। এই যে সাঁওতালরা অর্থাৎ সাঁওতালি নাচ, এখানে একটা দারুণ একটা আকর্ষণ। যারা যারা নাচতে চায়, বাইরের থেকে মেয়েরা বা ছেলেরা গীতের সাথে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে নাচছে। একটা দারুণ দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না। দেখতে থাকুন সোনাঝুরি হাটের পরবর্তী অংশ।
দুটো মিনিট আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে সোনাঝুরি হাট, একটা রবীন্দ্রনাথের ঐতিহ্য সোনাঝুরি হাট, এই হাটের ঐতিহ্যটা কি? ঐতিহ্য বলতে এইখান তো এইটা আজকেকার হাট না, এটা অনেক পুরনো হাট। হ্যাঁ, এবার এইখানে আমাদের সন্ধেবেলা আমাদের এখানে লাইট মানে একবারও ওই ইয়ে করা আর কি নিষেধ আছে, জ্বালানো নিষেধ একদম। তাহলে আপনার তাহলে হাটে সন্ধ্যেবেলা আগে চলে যায়? আমাদের এই হাটটা পুরো বন্ধ করে, মানে রাতের অন্ধকারে কিছু হয় না, যা হয় দিনের অন্ধকারে। আপনার কটা থেকে শুরু করেছেন হাটটা? মোটামুটি 12টা থেকে স্টার্ট। এই রোদের মধ্যে 12টার থেকেই আপনারা আছেন। কেমন বেচা কেনা হয়? আপনি এরপরে যেমন ধরেন মার্চের পর অফ সিজন হয়ে যায়, তখন একটু লোকজন কম আসে, তখন একটু অসুবিধা। দেখলেন শান্তিনিকেতনের যে ঐতিহ্যপূর্ণ সোনাঝুরি হাট, এক দাদার কাছ থেকে সাক্ষাতে পেলাম এই হাটের ঐতিহ্য। সারাদিন হাট চলবে, সন্ধ্যের নামার আগেই সবাইকে চলে যেতে হবে এই হাট ছেড়ে। এইটা বৈশিষ্ট্য এই হাটের। কেমন দাদা বেচা কেনা হয় আপনাদের? মোটামুটি মোটামুটি আমাদের সংসার চলে যায় এই হাটের ওপর বেশ করে। আপনার সপ্তাহে হাটটা কি একদিনই হয়? সপ্তাহে দুদিন হয়, দুদিন হয়, শনি রবিবার। এই তো সারা দুনিয়ার লোক তো এই হাটে আসে না, সারা পশ্চিমবঙ্গ ভারতের বাইরে তো আসে। এই হাটটার উপরে বেশ করে অনেক লোক ইয়ে করছে, জীবন ধারণ করে আছে। অনেক লোক আছে আমাদের মতো, মানে এইখানে তো ধরুন বেশিরভাগই যেগুলো সব ইয়ে আছে শিল্পীরা, যারা নিজের হাতের কাজ তৈরি করে এখানে বিক্রি করতে আসে। এই হাটকে কেন্দ্র করে দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। এই যে গাড়িগুলো দূর দূর থেকে আসছে, হ্যাঁ, এখানে যে হাটে যে কেনা বেচাটা হচ্ছে, এই হাটটা কত কিলোমিটার? এই হাটটা মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে। 2 কিলোমিটার রাউন্ড নেওয়া হয়। অনেকটা বড় হাট। এই হাটের বৈশিষ্ট্য একটাই, খোলা আকাশের নিচেই। হ্যাঁ, খোলা আকাশের নিচে, আর এখানে সমস্ত কিছু হাতের কাজ পাবে। হাতের কাজ মানে যারাই বসে আছে মানে নিজেদের হাতে তৈরি করে এনে তারা এখানে বিক্রি করছে শিল্পীরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম পিঙ্কু মন্ডল, এখানকারই। জায়গার নামটা একটু বলুন। এই আমার বাড়ি হচ্ছে আপনার ইয়েতে প্রান্তিকে, আর এইটা তো শান্তিনিকেতনের সোনাঝুরি। শান্তি। ধন্যবাদ আপনাকে।